আচ্ছা, তো ঠিক আছে। তাহলে আজকে আমাদের ক্লাসের টপিকস হচ্ছে যে কম্পিউটারে ইন্ট্রোডিউস টু মানে কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার। তো সবার প্রথমে আমরা এই বিষয়টা আমাদের এই আইটি ট্রেনিংয়ে আমরা এই বিষয়টা কেন রাখছি, কারণ হচ্ছে আমরা আমাদের যে প্রতিনিয়ত যে ডিভাইসগুলো দিয়ে আমরা কাজ করতেছি, মানে আমাদের হাতে থাকা একটা স্মার্টফোন, এরপর হচ্ছে আমরা কম্পিউটার বা পিসি যাই কিছু বলি বা ল্যাপটপ বলি, এই সবগুলোর কিন্তু এক একটা নানান ধরনের কিন্তু ডিভাইস, তাই না? তো এই ডিভাইসগুলোর মধ্যে হচ্ছে মানে কম্পিউটার এবং কম্পিউটারের ভিতরে যদি আমরা বলি হার্ডওয়্যার এবং হচ্ছে সফটওয়্যার। তো হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুইটা হচ্ছে আলাদা আলাদা বিষয়। তো আমরা অনেকেই জানি না আসলে কম্পিউটারের হার্ডওয়্যার কোনগুলো, কম্পিউটারের সফটওয়্যার কোনগুলো। ঠিক আছে? তো এই কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যার এই বিষয়গুলো যদি আমরা একটু গুগল করি, তাহলে কিন্তু আমরা সেই বিষয়গুলো সম্পর্কে বুঝতে পারবো। তাহলে আমরা যদি একটু এখানে লিখি, সরি, যে কম্পিউটার হার্ডওয়্যার, জাস্ট আমরা যদি কম্পিউটার হার্ডওয়্যার এই কথাটা যদি আমরা লিখি, তাহলে কিন্তু এখানে সেই বিষয়গুলো কিন্তু আমরা এখানে পেয়ে যাব। এবং সাইডে কিন্তু বিভিন্ন ধরনের ছবি দিয়ে কিন্তু তারা বিভিন্ন বিষয় কিন্তু বোঝাচ্ছে। ঠিক আছে? তো এখন দেখেন এইখানে বলতেছে যে কম্পিউটার হার্ডওয়্যার ইনক্লুডস দ্য ফিজিক্যাল পার্টস অফ এ কম্পিউটার। অর্থাৎ কম্পিউটারের হার্ডওয়্যারগুলো হইতেছে যে কম্পিউটারের যে ফিজিক্যাল যে পার্টগুলো আছে, এই পার্টগুলোই হচ্ছে কি মূলত কম্পিউটারের হার্ডওয়্যার। অর্থাৎ আমরা যদি বলি যে কি বলে র্যাম, তারপর হচ্ছে কি মনিটর, মাদারবোর্ড, তারপর হচ্ছে কি মানে এক কথায় সিপিইউ, আমরা তো সিপিইউ মানে নাম শুনছি যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট যেটা, অর্থাৎ এই সিপিইউর একটা কম্পিউটারের সকল ধরনের কাজ ইয়াগুলো কিন্তু এই জায়গায় থাকে। এবং সবগুলো যে এখানে থাকে এরকম না। আমরা যদি একটু এটার দিকে তাকাই, তাহলে দেখেন এখানে প্রিন্টার, মনিটর, কিবোর্ড, মাউস, হার্ড ডিস্ক, তারপর হচ্ছে অপটিক্যাল ড্রাইভ বলেন, মাদারবোর্ড বলেন, প্রসেসর বলেন, র্যাম বলেন, এরকমভাবে পাওয়ার সাপ্লাই বলেন, এই সবগুলোই হচ্ছে কি কম্পিউটারের হার্ডওয়্যার। ঠিক আছে? তো আমরা যদি এই লাইনটাকে ভালোভাবে বুঝি, তাহলে আমরা বুঝতে পারবো যে কম্পিউটারের মানে হার্ডওয়্যারগুলো কী কী, অর্থাৎ এইগুলোর কী কী কাজ। বলছে কম্পিউটার হার্ডওয়্যার ইনক্লুডস দ্য ফিজিক্যাল পার্টস অফ এ কম্পিউটার সাচ অ্যাজ দ্য সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যে সিপিইউ, সংক্ষিপ্ততে বলা হয় হচ্ছে কি সিপিইউ। এটা কিন্তু একটা কোশ্চেন হতে পারে। তারপর হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যেটাকে বলা হচ্ছে কি র্যাম, মাদারবোর্ড, কম্পিউটার ডাটা স্টোরেজ, যেটাকে আমরা কি বলি হার্ড ডিস্ক বা হার্ড ড্রাইভ, এরকমভাবে যেগুলোকে আমরা বলি যে হার্ড ডিস্ক যেটা। এরপর হচ্ছে কি গ্রাফিক্স কার্ড, সাউন্ড কার্ড, এবং হচ্ছে কি কম্পিউটার কেস। এই যে আমরা যে সিপিইউর জন্য মানে সিপিইউটা যে আমরা বানাই, যেটা আমরা যে সিপিইউটা তৈরি করি, সেটার ভিতরে যে বিষয়গুলো থাকে, যে উপরে যে কভারটা থাকে, ওটা কম্পিউটার কেস। পরে বলছে ইট ইনক্লুডস এক্সটার্নাল ডিভাইস সাচ অ্যাজ মনিটর, মাউস, কিবোর্ড অ্যান্ড কি স্পিকার। অর্থাৎ আমরা অনেক জায়গায় অনেক চাকরির ইন্টারভিউয়ের ক্ষেত্রে আমরা কিন্তু কম্পিউটারের আউটপুট ডিভাইস এবং ইনপুট ডিভাইস এই বিষয়গুলো সম্পর্কে জানি না। তারপরে কম্পিউটারের মানে সিপিইউর ভিতরে কোন বিষয়গুলো থাকে, এবং একটা কম্পিউটার রেডি করার জন্য, একটা ডেস্কটপ মানে রেডি করার জন্য সিপিইউর বাহিরে কোন কোন জিনিসগুলো থাকে, এই জিনিসগুলো কিন্তু আমরা ওইভাবে বুঝি না। ঠিক আছে? তো এইখানে দেখেন এইগুলো কি সিপিইউর বাইরে থাকে নাকি, মনিটর, মাউস, কিবোর্ড, স্পিকার, এই বিষয়গুলো কি, এই বিষয়গুলো কি আমাদের এই সিপিইউর এর ভিতরে থাকে কি, এই যন্ত্রটার ভেতরে কি এইগুলো থাকে না, এইগুলোর ভেতরে থাকে হচ্ছে মাদারবোর্ড, তারপর হচ্ছে কি গ্রাফিক্স কার্ড, সাউন্ড কার্ড, এই সকল বিষয়গুলো, হার্ড ডিস্ক, এই সকল বিষয়গুলো থাকে কি আমাদের সেই সিপিইউর ভেতরে, আর বাইরে থাকে এই বিষয়গুলো। ঠিক আছে? তাহলে হার্ডওয়্যার হচ্ছে কি ফিজিক্যাল পার্ট, বুঝতে পারছেন? ফিজিক্যাল পার্টের যে বিষয়গুলো থাকে কম্পিউটারের, এইগুলোকে বলা হচ্ছে কি হার্ডওয়্যার। ওকে? আরেকটা বিষয় হচ্ছে আপনারা এই জিনিসগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, কারণ হচ্ছে এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের শর্টকাট কিছু কোশ্চেন। কারণ হচ্ছে আমরা এই কোর্সটা শেষের দিকে আমরা শেষে একটা অনলাইন পরীক্ষা নিব 50 হোক বা 100 মার্কের একটা পরীক্ষা থাকবে। সেই পরীক্ষাতে কিন্তু সবাই অবশ্যই অংশগ্রহণ করবেন, এবং এই যে ছোটো ছোটো যে কিছু বিষয় থাকবে, এই বিষয়গুলো থেকেই কিন্তু আপনাদের এই কোশ্চেনগুলো হবে। ঠিক আছে? আর এই যে আমরা এখানে বলতেছিলাম যে মনিটর, কিবোর্ড, মাউস, স্পিকার, এগুলো হচ্ছে কি এক্সটার্নাল পার্ট। ওকে? আচ্ছা, এখন এইবার আসি হচ্ছে আমরা কম্পিউটারের হার্ডওয়্যারের তো বিষয়গুলো বুঝতেছি, এগুলো একটু পরে যাব।
তো এখন কম্পিউটারের ইনপুট ডিভাইস এবং হচ্ছে কি আউটপুট ডিভাইস এই বিষয়গুলো সম্পর্কে আমরা একটু কথা বলবো। তো কম্পিউটারের ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইসের মধ্যে পার্থক্য কোনগুলা? আচ্ছা, কম্পিউটারের ইনপুট ডিভাইস হচ্ছে ওই সকল ডিভাইসগুলা যে সকল ডিভাইসের মাধ্যমে কম্পিউটারের ভেতরে কোনো একটা তথ্য বা কোনো একটা ডাটা কি করতে হয়, ইনপুট দিতে হয়, সেগুলোকে বলা হচ্ছে কি ইনপুট ডিভাইস। আর যে ধরনের ডিভাইস দ্বারা আমরা আমাদের সেই ইনপুটকৃত ডাটাকে আমরা দেখতে পারি সেগুলোকে বলা হচ্ছে, মানে ভিজিবল হয়, সেগুলোকে বলা হচ্ছে কি আউটপুট ডিভাইস। তাহলে আপনারা যদি একটু গুগল করেন তাহলে বুঝতে পারবেন। তার আগে আমি একটু বলে নেই যে আমরা যদি মাউসের কথাটা বলি, যে আমি মাউস নাড়াচাড়া করতেছি এটা বলতেছি, মাউসটা কি হতে পারে বলেন তো? আপনারা এখানে যারা আছেন আপনারা একটু সারা দেন দেখি যে মাউসটা কোন ধরনের ডিভাইস, একটু কুইকলি আপনারা ইয়েতে লিখে দেন দেখি। জি, আপনারা একটু মাউস, আচ্ছা আচ্ছা, এখানে একটু ইয়েতে লিখে দেন। আফিয়া বলছে আউটপুট ডিভাইস, নো, এটা হচ্ছে ইনপুট ডিভাইস। তো আমি মাঝে মধ্যে এই ধরনের কিছু কোশ্চেন করব, আপনারা যদি এগুলো এখানে লিখেন বা আমার সাথে একটু কমিউনিকেশন করেন তাহলে বুঝতে পারবো যে আপনারা আমার ক্লাসে আসেন। ঠিক আছে, তো ধন্যবাদ যারা ইনপুট ডিভাইস লিখছেন, অসংখ্য ধন্যবাদ, তারা বুঝতে পারছে। কম্পিউটারের মাউসটা হচ্ছে কি ইনপুট ডিভাইস, তারপর কিবোর্ড, কিবোর্ড হচ্ছে কি ইনপুট ডিভাইস। ঠিক আছে, আচ্ছা, আমি যদি কম্পিউটারের প্রিন্টারের কথা বলি তাহলে প্রিন্টারটা কি ধরনের ডিভাইস হতে পারে বলেন তো? প্রিন্টার কি ধরনের ডিভাইস? আউটপুট ডিভাইস, আউটপুট ডিভাইস। আচ্ছা, আউটপুট ডিভাইস। এরপর আমি যদি স্ক্যানারের কথা বলি তাহলে স্ক্যানার কি ধরনের ডিভাইস বলেন তো? আউটপুট ডিভাইস, আউটপুট ডিভাইস। আচ্ছা, কথা না বলে আপনারা একটু কাইন্ডলি ইয়েতে লিখবেন, হ্যাঁ, কথা না বলে একটু লিখেন, কারণ অনেকের সাউন্ড একটু প্রবলেম হয়। স্ক্যানার, আচ্ছা, এইখানে অনেকে লিখতেছেন স্ক্যানার আউটপুট ডিভাইস, এটা মানে লিখতে পারতেছি না স্যার। আচ্ছা আচ্ছা, কম্পিউটারের স্ক্যানারটা হচ্ছে ইনপুট ডিভাইস। কারণ হচ্ছে এটার মাধ্যমে আমরা যে কোনো একটা ডাটা বা যে কোনো একটা উপাত্ত বা যে কোনো একটা তথ্য আমরা কি করি, যে কোনো একটা কাগজের মধ্যে তো বিভিন্ন ডাটা থাকে, আমরা নর্মালি কি করি, সেটা সেখান থেকে কি হয়, স্ক্যান করে সেটা ডিভাইসের ভেতরে যায়, অর্থাৎ কি সিপিইউর ভেতরে যায়। তাহলে এটা নিঃসন্দেহে এটা কি হবে, এটা অবশ্যই ইনপুট ডিভাইস হবে, কারণ এটার মাধ্যমে, স্ক্যানারের মাধ্যমে হচ্ছে সেটা ইনপুট হয়, ডাটাটা কোথায়, আমাদের সিপিইউর ভেতরে ইনপুট হয়। আর যদি আমরা প্রিন্টারের কথা বলি তাহলে প্রিন্টারটা কি ধরনের ডিভাইস বলেন? আউটপুট। প্রিন্টারটা হচ্ছে আউটপুট ডিভাইস, যে ভাই বলছে অসংখ্য ধন্যবাদ। প্রিন্টারটা হচ্ছে আউটপুট ডিভাইস, কারণ প্রিন্টারের মাধ্যমে হচ্ছে যে কোনো একটা ডাটা আমরা প্রিন্ট করে কি করতে পারি, ভিজিবল হিসেবে আমরা দেখ। তাহলে এই যে বিভিন্ন ধরনের ডিভাইসের কথা বলতেছি, বিভিন্ন চাকরির, বিশেষ করে কম্পিউটার অপারেটর পদে আপনি যে ধরনের চাকরিতে কোথাও যদি যান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে এই ধরনের কোশ্চেনগুলো করবে, যে কম্পিউটারের 3টি ইনপুট ডিভাইসের নাম লেখেন বা কম্পিউটার ইনপুট ডিভাইসের নাম বলেন, কম্পিউটারের 3টি আউটপুট ডিভাইসের নাম বলেন। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে একটু মানে করতে হবে, ভালোভাবে বুঝতে হবে। আচ্ছা, এরপরে আমরা যদি মনিটরের কথা বলি, কম্পিউটারে আমরা তো হার্ডওয়্যারে তো বিভিন্ন বিষয়গুলো বুঝলামই, তাই না, যে কি বিষয়গুলো এখানে থাকে, তো এর উপর ভিত্তি করেই কিন্তু আমি ইনপুট এবং আউটপুট ডিভাইসের কথা বলতেছি। ওকে, তো কম্পিউটারের মাউসের কথাটা বলা হয়েছে, মনিটরের কথা বলতেছিলাম, যে মনিটরটা কি ধরনের ডিভাইস, কুইকলি একটু লিখে দেন। আউটপুট, কম্পিউটারের মনিটর হচ্ছে কি আউটপুট ডিভাইস। এই যে এখানে মালিহা জান্নাত লিখছে ইনপুট ডিভাইস, নো, এটা ইনপুট ডিভাইস না, কারণ মনিটরের মাধ্যমে আমরা বিষয়গুলোকে দেখতে পারি। ঠিক আছে, আচ্ছা, আপনাদের হয়তো একটা সমস্যা হচ্ছে অনেকেরই, যে আসলে এই যে আমি যে মাউস, কিবোর্ড, অনেক কিছুর কথা, প্রিন্টার, স্ক্যানার, এগুলোর কথা বলতেছি, এগুলো বুঝতেই সমস্যা হচ্ছে। ঠিক আছে, তো আমি যদি একটু আমার এখানে ইমেজ আকারে যদি দেখাই তাহলে আপনারা এখানে দেখতে পারবেন, এখানে অসংখ্য ছবি কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, এই যে পাওয়ার সাপ্লাই, সিস্টেম, ফ্যান, এরকমভাবে অনেক কিছু কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, এই যে মাউস, কিবোর্ড, মনিটর, স্পিকার, মাইক্রোফোন, আইপি ক্যামেরা, এরকমভাবে বিভিন্ন কিছু কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আছে, পেন ড্রাইভ, তারপর হচ্ছে কি হেডফোন, এই যে মাউস, র্যাম, এই যে এটা হচ্ছে হার্ড ড্রাইভ। ঠিক আছে, এটা হচ্ছে কি প্রসেসর, এই যে যন্ত্রটার নাম হচ্ছে কি প্রসেসর। ঠিক আছে, এই যন্ত্রটার নাম হচ্ছে কি মাদারবোর্ড, আবার এটার নাম হচ্ছে কি প্রিন্টার। ঠিক আছে, তো এরকমভাবে বিভিন্ন ধরনের ডিভাইস কিন্তু আছে। অবশ্যই আপনারা আজকে ক্লাসের পরে আপনারা কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যার, কোন কোন জিনিসগুলো হার্ডওয়্যার, কোন কোন জিনিসগুলো সফটওয়্যার, অবশ্যই এই জিনিসগুলো বোঝার জন্য আপনারা একটু কষ্ট করে গুগল করে করে কিন্তু
ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে। এবং এই যে এই ছবির মাধ্যমে আপনারা আর একটু ভালোভাবে বুঝতে পারবেন, এই যে স্ক্যানার, ক্যামেরা, মাইক্রোফোন, এরকম বিভিন্ন কিছু দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে কম্পিউটারের মনিটরটা হচ্ছে কি আমাদের আউটপুট ডিভাইস। তো আমরা যদি কম্পিউটারে ইনপুট এবং আউটপুট ডিভাইস নিয়ে যদি আমরা একটু লিখি যে কম্পিউটার ইনপুট ডিভাইসেস, যদি আমরা কম্পিউটার ইনপুট ডিভাইসেস নাম লিখি তাহলে কিন্তু আমরা এখানে বিভিন্ন ধরনের ডিভাইসের কথা দেখতে পারবো। দেখেন এইখানে মাইক্রোফোনটার মাধ্যমে কি হয়, ভয়েসটা কম্পিউটারের ভেতরে কি হয়, ইনপুট হয়। এই যে স্ক্যানারটা কি ইনপুট ডিভাইস, কম্পিউটারের কিবোর্ড এটা হচ্ছে কি ইনপুট ডিভাইস, মাউস ইনপুট ডিভাইস, তারপর হচ্ছে কি এরকমভাবে আরও বিভিন্ন ধরনের ডিভাইস কিন্তু দেওয়া আছে। এই সব কিছু হচ্ছে কি ইনপুট ডিভাইস। কিন্তু মনিটরটা আবার ইনপুট কেন দিছে, মনিটর এটা তো ইনপুট ডিভাইস হিসেবে লিস্ট অফ আউটপুট ডিভাইস দ্যাট all the icon text over the scan monitor when at the computer perform। আচ্ছা, এটা হয়তো বা কোনো কারণে অফ কম্পিউটার না, এটা তো আমার যুক্তিগত হিসেবে তো যায় না, আমি তো এ পর্যন্ত কোনোদিনও দেখি নাই যে এটা ইনপুট ডিভাইস হিসেবে কাজ করে, কারণ মনিটরের মাধ্যমে তার কোনো কিছু আমরা ইনপুট করি না। আচ্ছা, যাই হোক, এটা দুই একটা একটু এদিক সেদিক হতে পারে, মনে হয় এটা ভুল ক্রমে দিছে আর কি। আচ্ছা, এরপরে যদি আমরা একটু আউটপুট ডিভাইস হিসেবে বলি কম্পিউটারের আউটপুট ডিভাইস, তাহলে এই যে এখানে যে বিষয়গুলো দেখেন, যে মনিটর আউটপুট ডিভাইস, হেডফোন আউটপুট ডিভাইস, ঠিক আছে, এরকমভাবে এই বিষয়গুলো হচ্ছে কি আউটপুট ডিভাইস। ওকে, এখানে অনেক ধরনের আউটপুট ডিভাইসের নাম লেখা আছে, আপনারা যদি একটু বাংলাতে লিখে সার্চ করেন সেটাও পাবেন, ইংলিশে লিখে সার্চ করলে সেটাও পাবেন। তাহলে আমরা বুঝতে পারলাম কম্পিউটারের যে বিভিন্ন ধরনের যে হার্ডওয়্যারগুলো আছে, এই হার্ডওয়্যারগুলোর মাধ্যমেই কিন্তু একটা কম্পিউটারের সকল হার্ডওয়্যারগুলোর, মানে সবগুলো আবার সব ক্ষেত্রেই লাগে না, যেমন আপনি চাইলেই একটা কম্পিউটার চালাইতে পারবেন স্পিকার ছাড়া, ধরেন স্পিকার বা মাইক্রোফোন এটা ছাড়া কিন্তু অবশ্যই আপনি একটা কম্পিউটার চালাইতে পারবেন। আপনি চাইলে মাউস ছাড়া কিন্তু, এই যে মাউস আমাদের যে ভার্চুয়াল ফিজিক্যাল যে মাউসটা আছে, মাউস ছাড়া হলেও কিন্তু আপনার ল্যাপটপ যদি হয় তাহলে কিন্তু আপনার এখানে মাউস প্যাড দেওয়া থাকে, তার মাধ্যমেও কিন্তু আপনি কি করতে পারবেন, কম্পিউটার মানে ল্যাপটপ আপনি চালাইতে পারবেন, ঠিক আছে। তো এই হচ্ছে আর কি বিষয়। তো মোটামুটি রিকোয়ার্ড যে বিষয়গুলো থাকে একটা পিসি বিল্ড করতে বা একটা কম্পিউটার তৈরি করতে, যে হার্ডওয়্যারগুলো লাগে, এই হার্ডওয়্যারগুলো সব কিছু প্রপার সমন্বয় যদি ঠিকঠাক মতো থাকে তাহলে দেখবেন যে আপনার পিসিটা ঠিকঠাক মতো চলতেছে। আর যদি কোনো একটা মানে হার্ডওয়্যারের যদি এদিক সেদিক হয়ে যায় তাহলেই কিন্তু দেখবেন যে সেই জিনিসটা একটু উল্টাপাল্টা হচ্ছে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা কম্পিউটারের কি বললাম, কম্পিউটারের হার্ডওয়্যারের বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে আমরা বুঝলাম, এবং কম্পিউটারের বিভিন্ন হার্ডওয়্যারের ডিভাইসগুলো থাকে ডিভাইস এবং আউটপুট ডিভাইসগুলো সম্পর্কে জানলাম। আচ্ছা, এবার আমরা আসবো কম্পিউটারের সফটওয়্যারগুলো কি কি। আমি যদি এখানে কম্পিউটারের সফটওয়্যার লিখি, দেখেন কম্পিউটার সফটওয়্যার, তো এখন কম্পিউটার সফটওয়্যার লিখে আমি অলেতে যে এখানে যদি যাই তাহলে এখানে যদি আমরা দেখি যে হোয়াট ইজ কম্পিউটার সফটওয়্যার। Computer software is a series of programs, data and instructions used in a computer's hardware to help the device operate and you complete tasks। অর্থাৎ এই লেখাটার মাধ্যমে কি বোঝা গেল, যে কম্পিউটারের সফটওয়্যার হচ্ছে এমন একটা সিরিজ প্রোগ্রাম বা এমন কিছু ডাটা বা এমন কিছু দিক নির্দেশনা, ইনস্ট্রাকশনস বলা হয়েছে, যে এই দিক নির্দেশনা বা কিছু প্রোগ্রাম বা কিছু ডাটা দিয়েই এগুলো কি করা হয়, বিভিন্ন ধরনের হার্ডওয়্যারকে পরিচালিত করা হয়। একটা হার্ডওয়্যারকে পরিচালনা করে কি করা হয়, বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করা হয়, সেগুলোকেই বলা হচ্ছে কি সফটওয়্যার। অর্থাৎ এই যে আমি এইখানে যে বিষয়টা দিয়ে আমি আমার কাজ পরিচালনা করতেছি, আমি এখানে যে কম্পিউটার সফটওয়্যার এই জিনিসটা লিখে আমি এখানে সার্চ করলাম, এটা আমি কিসের মাধ্যমে করলাম, একটা গুগল ক্রোম, একটা ব্রাউজার, এটা একটা সফটওয়্যার, ঠিক আছে। এই সফটওয়্যারের মাধ্যমে আমি কি করতেছি, আমি আমার কার্য সম্পাদন করতেছি। এখন এটার আবার এই যে আউটপুট দিতেছি কি মনিটর, ইনপুট দিতেছি কি মাউস, তাহলে এই কি করা হয়, এখানে সিরিজ প্রোগ্রাম বা ডাটাগুলো যে ইনস্ট্রাকশন যেগুলো দিচ্ছে, বিভিন্ন প্রোগ্রাম বা বিভিন্ন ডাটাগুলো যে থাকে, এইগুলো কি হয় বিভিন্ন হার্ডওয়্যারের সমন্বয়ে হার্ডওয়্যার সেগুলোকে অপারেট করে, ঠিক আছে। হার্ডওয়্যার ডিভাইসগুলো সেগুলোকে অপারেট করে এবং আমরা কি করে থাকি, আমাদের বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করে থাকি, ঠিক আছে। তারপরে বলছে হার্ডওয়্যার ইজ দ্য ফিজিক্যাল কম্পোনেন্টস দ্যাট কম্প্রাইজ এ কম্পিউটার সাচ অ্যাজ দ্য গ্রাফিক্স কার্ড, ডাটা স্টোরেজ অ্যান্ড মাদারবোর্ড। এটুকু না বললেও চলতেছে। তো কম্পিউটার সফটওয়্যার যে বিষয়টা, এটা অবশ্যই বুঝতে পারছেন তো নাকি?
এগুলো সম্পর্কে পড়তে চান এখানে বিভিন্ন ধরনের লিঙ্ক পাবেন, ঠিক আছে। আপনি যদি ইংলিশে যে জিনিসগুলো না বুঝেন তাহলে আপনি যদি শেষে এখানে বাংলা লিখে দেন তাহলে দেখবেন এখানে কি আছে, বাংলাতে সেই বিষয়গুলো চলে আসবে এবং কি উইকিপিডিয়া থেকে বিভিন্ন ধরনের পাবেন। তারপরে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে যে সফটওয়্যার কি, সফটওয়্যারের প্রকারভেদ ও কাজ। আপনারা যদি এই লিঙ্কগুলো যদি পড়েন তাহলে এখান থেকে সেই বিষয়গুলো আরও সুন্দরভাবে কিন্তু বুঝতে পারবেন যে সফটওয়্যার কি, সফটওয়্যারের প্রকারভেদ ও কাজ। এখানে দেখেন সফটওয়্যার কি দেওয়া আছে, তারপরে সিস্টেম সফটওয়্যার, অপারেটিং সফটওয়্যার, ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর, এরকম বিভিন্ন ধরনের সফটওয়্যার কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। এর মধ্যে অপারেটিং সিস্টেমের মধ্যে আছে উইন্ডোজ, লিনাক্স, অ্যান্ড্রয়েড আর হচ্ছে কি আইওএস, ঠিক আছে। তো আমরা আসলে মূলত আমাদের বাংলাদেশিরা সবচেয়ে বেশিরভাগই কী ব্যবহার করি, আমাদের পিসি বা ডেস্কটপে আমাদের বা ল্যাপটপে উইন্ডোজ অপারেটিং সিস্টেমটাই বেশিরভাগ ব্যবহার করি। যেমন আমার বর্তমান সময়ে যে সিস্টেমটা চলতেছে, যে অপারেটিং সিস্টেমের মাধ্যমে এটা চলতেছে, অপারেটিং সফটওয়্যারের মাধ্যমে যেটা চলতেছে, এটা হচ্ছে আমার উইন্ডোজ অপারেটিং সিস্টেম। আর এটাকে বলা হচ্ছে কি উইন্ডোজ 10, ঠিক আছে। আর একটা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের কনফিগারেশনগুলো দেখবেন কিভাবে, আপনাদের এই যে ডেস্কটপ অপশনে আসবেন, এটা ডেস্কটপ অপশন, এগুলো নিয়ে আরও সামনে কথা বলবো আর কি। এই দিস পিসি নামে একটা অপশন থাকবে, রাইট বাটনে ক্লিক করবেন। এখান থেকে যাদের হচ্ছে উইন্ডোজ 10 থাকবে, আমারটা তো হচ্ছে উইন্ডোজ 11, এটা ভার্সন হচ্ছে উইন্ডোজ 11, এগুলো বিভিন্ন ভার্সন থাকে আর কি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার উইন্ডোজ 11, যাদের উইন্ডোজ 10 থাকবে ডিরেক্টলি এখানে এটা ক্লিক করলেই এই প্রপার্টিস নামে একটা অপশন চলে আসবে। আর আমি যেহেতু উইন্ডোজ 11 ব্যবহার করতেছি, এখানে এই অপশনগুলো আসবে। আমি শো মোরেতে ক্লিক করলে এখানে প্রপার্টিস নামে অপশনটা চলে আসবে। তো আমি প্রপার্টিসে গেলেই হচ্ছে এখানে দেখতে পারবো আমার ডিভাইসের স্পেসিফিকেশনগুলো, ঠিক আছে। এবং এখানে এই যে উইন্ডোজ স্পেসিফিকেশন, এখানে ডিভাইস স্পেসিফিকেশন আমার এই যেখানে 12 জিবি র্যাম, তারপর হচ্ছে কি আমার এটা Core i5 8 জেনারেশন, মানে যদি ইন্টেলের হয়। এগুলোতেও কিছু প্রসেসরের কিছু বিষয় থাকে, আমরা যে সেই প্রসেসরের কথা বললাম, হার্ডওয়্যারের কথা, সেইখানে এই প্রসেসরের বিভিন্ন ধরনের জেনারেশন থাকে, বিভিন্ন ধরনের কোর থাকে। আমরা অনেকের মুখে শুনি এই তোর ল্যাপটপের না, তোর ল্যাপটপের কি কনফিগারেশন কি, এই Core i5 বা ডুয়াল কোর, Core i7, অমুক তমুক, এরকম আমরা নাম জেনে থাকি, ঠিক আছে। এগুলো হচ্ছে এই যে ইন্টেলের যদি প্রসেসরটা যদি ইন্টেলের হয় তাহলে সেক্ষেত্রে এগুলো কোর এই কথাটা বলা হয়, জেনারেশনে এইগুলো বলা হয়। আর যদি রাইজেনের হয় তাহলে রাইজেনের ক্ষেত্রে রাইজেন 5, রাইজেন 7, এরকমভাবে বিভিন্ন সিরিজ থাকে, ঠিক আছে। এবং এটার দ্বারা বোঝায় প্রসেসরের স্পিডটা। আর এটা হচ্ছে ইনস্টল র্যাম, ওই যে আমাদের প্রত্যেকের একটা পিসি বিল্ড করতে গেলে অবশ্যই কী লাগে, একটা র্যাম লাগে, সেই র্যামটা এখানে দেওয়া হয়েছে। আর এই ডিভাইসের নামটা তো আমি আপাতত এখানে লিখে রাখছি। এবং আমাদের অপারেটিং একটা সিস্টেম থাকে, অপারেটিং সিস্টেম কত বিটের থাকে। নর্মালি এখন সকল ধরনের অপারেটিং সিস্টেমগুলো 64 বিটের থাকে। আগে এই বিটটা হয়তো 32 বিট আর হচ্ছে 64 বিট, ঠিক আছে। আরও 86 এরকম কিছু বিট মনে হয়েছিল, তো এখন 64 এই বিটটাই ব্যবহার করা হয় আর কি প্রসেসরে। আর ডিভাইসের স্পেসিফিকেশন যেটা বললাম, এই যে উইন্ডোজ 11 এডুকেশন, যে আমার এই ভার্সনটা যেটা দেওয়া আছে, মূলত এটা হচ্ছে কি আমার উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম, এবং ভার্সনটা হচ্ছে কি 2023-এর H2 ভার্সন এইটা। এবং ইনস্টল কত তারিখ ইনস্টল করা হয়েছে, অমুক তমুক, এগুলো বিভিন্ন ধরনের কি আছে সিস্টেমগুলো দেওয়া আছে, বুঝতে পারছেন। তো এই হচ্ছে বিষয়, আপনারা যদি এখান থেকে এই বিষয়গুলো পড়েন তাহলে বুঝতে পারবেন। আর আমাদের যে মোবাইলগুলো যে চলে, আমাদের যে অ্যান্ড্রয়েড ফোনগুলো যে আমরা চালাই, এগুলো হচ্ছে কি মানে আমরা যে অ্যান্ড্রয়েড কথাটা বলি, অ্যান্ড্রয়েডটাও কিন্তু একটা অপারেটিং সিস্টেম। আমাদের বাংলাদেশে দুইটাই সবচেয়ে জনপ্রিয় সিস্টেম, একটা হচ্ছে কি উইন্ডোজ আর একটা হচ্ছে কি অ্যান্ড্রয়েড। মানে মোবাইলের ক্ষেত্রে হচ্ছে অ্যান্ড্রয়েড, পিসির ক্ষেত্রে হচ্ছে কি উইন্ডোজ। আমি কিন্তু এগুলো সফটওয়্যারের কথা বলতেছি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনেন। আমি এগুলো সব কিছু সফটওয়্যারের কথা বলতেছি, এতক্ষণ তো আমি হার্ডওয়্যারের কথা বলছি, এখন আমি সফটওয়্যারের কথা বলছি, অপারেটিং সিস্টেম সফটওয়্যারের কথা বলতেছি আমি এটা, ঠিক আছে। তো আমরা লিনাক্স এটা দিয়েও আমরা কি চালাই, আমাদের বিভিন্ন ধরনের পিসি বা ডেস্কটপ আমরা চালাই থাকি। এবং হচ্ছে iOS যেটাকে আমরা বলি, এটা হচ্ছে কি আমাদের মোবাইলের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়। এবং ল্যাপটপের ক্ষেত্রে আমরা ম্যাক বলে থাকি, অনেক সময় এই অপারেটিং সিস্টেমগুলো চলে। আর বিশেষ করে আইফোনের যে বিষয়গুলো চলে, মূলত আইফোনের অপারেটিং সিস্টেমগুলো হচ্ছে এটার মাধ্যমে চলবে। আইফোনের অপারেটিং সিস্টেম কিন্তু অ্যান্ড্রয়েড না, ঠিক আছে। আমাদের বাংলাদেশে অন্যান্য যত ফোন আছে এইগুলোর অপারেটিং সিস্টেম হচ্ছে কি অ্যান্ড্রয়েড, এর জন্য নাম বলা হয় অ্যান্ড্রয়েড। আর আইফোনের যে অপারেটিং সিস্টেমগুলো দেওয়া থাকে সেটা হচ্ছে কি iOS এইটা, ঠিক আছে। এরপর আরও বিভিন্ন ধরনের সফটওয়্যার বা বিভিন্ন কিছু বলা আছে। এবং হচ্ছে কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার কোনগুলো, যেটা আমি কিছুক্ষণ আগে বলছি, এটা হচ্ছে কি গুগল ক্রোম, তারপর হচ্ছে কি মাইক্রোসফট অফিস, আমরা যেখানে আমরা লেখালেখির কাজ করি, এটা মাইক্রোসফট ওয়ার্ড যেখানে বলা হয়েছে, তারপর
গুগল ক্রোম, ফায়ারফক্স, স্কাইপি, ফটোশপ, মাইক্রোসফট অ্যাক্সেস, এগুলো তারা নাম দিচ্ছে হচ্ছে কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তারপর হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার কোনগুলো, এই যে এখানে দেখেন অ্যান্টিভাইরাস, ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম, ব্যাকআপ ইউটিলিটি, ডিস্ক ক্লিন আপ টুল, এরকম বিভিন্ন ধরনের ইউটিলিটি সফটওয়্যারগুলো আছে। এরপরে দেখেন এইখানে বলা আছে সফটওয়্যারের কাজ কি, ঠিক আছে। তো আমি আপনাদের সুবিধার্থে এই লিঙ্কটা আমাদের সেই গ্রুপে আমি আপনাদের কাছে শেয়ার করে দিচ্ছি। দেখেন সরি, আচ্ছা আমি এই লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি, আপনারা একটু এই লিঙ্ক থেকে এই বিষয়গুলো পড়ে নেবেন, ঠিক আছে। আমি যেরকমভাবে এখানে কম্পিউটার সফটওয়্যার বাংলা লিখছিলাম, আপনারা যদি এখানে কম্পিউটার হার্ডওয়্যার বাংলা যদি লিখেন দেখবেন যে এখানে বিভিন্ন ধরনের বিষয়গুলো আসতেছে। সো অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কম্পিউটারের হার্ডওয়্যারগুলো কি কোনগুলো এবং কম্পিউটারের সফটওয়্যারগুলো কী কী। যেমন এই যে এখানে নিচে যতগুলো বিষয় আমি রাখছি এই সবগুলি হচ্ছে কি বিভিন্ন ধরনের সফটওয়্যার। এবং আমি এইখানে যে সফটওয়্যারের মাধ্যমে একটা স্ক্রিন রেকর্ড করতেছি, এই যে এখানে এটার মাধ্যমেও কিন্তু আমি একটা স্ক্রিন রেকর্ড করতেছি, আমার এই পুরো স্ক্রিনটার রেকর্ডিং হচ্ছে কিন্তু একটা সফটওয়্যারের মাধ্যমে এটা। এরপর হচ্ছে এনিডেস্ক নামে একটা সফটওয়্যার আছে, এটার মাধ্যমে আমরা পিসি কন্ট্রোল করে থাকি, রিমোট পিসি সিস্টেম করে থাকি আমরা, ঠিক আছে। এই যে এটা হচ্ছে ব্রেভ একটা ব্রাউজার, এটা একটা সফটওয়্যার অ্যাপ্লিকেশন একটা সফটওয়্যার, ঠিক আছে। তারপর হচ্ছে কি মাইক্রোসফট ইডি, যেটা এটা কি থাকে, এটা এরকম যদি হয় এই জন্য মাইক্রোফোনটা অ্যালাউ করি না। আচ্ছা, তাহলে আপনারা একটু রেসপন্স করেন যে আপনারা কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যার সম্পর্কে বুঝতে পারছেন কিনা। একটু মেসেজ বক্সে একটু শুধু লিখেন যে আপনারা বুঝতে পারছেন কিনা। আর কারো কোথাও যদি সমস্যা থাকে একটু সেটা আপনারা এখানে লিখে দিতে পারেন, কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যার। দেখেন এই সকল বিষয়গুলো হচ্ছে কি আমরা জানি, অনেকেই আমরা এগুলো প্রতিনিয়ত বিভিন্ন মানুষের কাছে কিন্তু আমরা শুনে থাকি, কিন্তু আসলে আমরা সেই বিষয়গুলো সম্পর্কে ওইরকমভাবে তাদের সাথে কানেক্টেড না, ওই বিষয়গুলো সম্পর্কে আমরা ওইভাবে মানে ইনক্লুড হতে চাই না, এই আর কি। আর বর্তমান সময়ে অনেক মানুষই কিন্তু বিভিন্ন তাদের কম্পিউটার, অনেকেই দেখবেন যে তাদের ল্যাপটপ বা পিসি আছে, তাকে যদি জিজ্ঞেস করা হয় যে বলো তো তোমার ল্যাপটপের কনফিগারেশন কি, স্পেসিফিকেশন কি, সে বলতে পারে না। ইভেন আমি যদি এখানে জিজ্ঞেস করি আপনাদের এইখানে সবারই তো মোবাইল ফোন আছে, সবারই অ্যান্ড্রয়েড মোবাইল ফোন আছে, ধরে নিলাম এখানে সবারই অ্যান্ড্রয়েড মোবাইল ফোনই আছে, যেহেতু সবাই এখানে ক্লাস করতেছেন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দিয়ে হয়তো ক্লাস করতেছেন। তো এই অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের আমি যদি বলি যে কোনো কাউকে যে আপনার মোবাইলের কনফিগারেশনটা কি, আপনার মোবাইলের স্পেসিফিকেশনটা কি, আমার মনে হয় কেউ গুগল ঘাটাঘাটি করা ছাড়া, তার ফোনের মডেল নাম্বারটা লেখা ছাড়া সে সেটা বলতে পারবে না, ফুলফিলভাবে সে বলতে পারবে না স্পেসিফিকেশনটা কি আসলেও। আমি যদি কাউকে জিজ্ঞেস করি, আচ্ছা আমি এখান থেকে যে কোনো একজনকে জিজ্ঞেস করি দেখি কেউ বলতে পারে কি না। এখানে হচ্ছে আচ্ছা সজীব হাসান নামে এক ভাই আছেন, ধরেন আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে সজীব হাসান ভাই আপনি কি আছেন। আচ্ছা আমি মাইক্রোফোনটা আনমিউটেড অ্যাক্সেস দিলাম, আপনি একটু কাইন্ডলি কথা বলবেন। সজীব হাসান ভাই, হ্যালো, শুনতে পাচ্ছেন? আচ্ছা নাকি পাই নেই। আচ্ছা সৈয়দ তানভীর আছেন? আচ্ছা ভাইয়া আপনাকে একটু কষ্ট দিব। জি জি, আচ্ছা আপনার, আচ্ছা সজীব হাসান ভাই আপনি আসছেন, আচ্ছা আপনি একটু মিউটে রাখেন যেহেতু আপনাকে সিরিয়াল ক্রস করে ফেলছি। জি সৈয়দ তানভীর ভাই আপনি একটু ইয়া করবেন, ক্লিয়ার করবেন যে আপনি মোবাইল ফোনে আছেন, মোবাইল ফোনে ক্লাস করতেছেন নাকি পিসিতে ক্লাস করতেছেন বা ল্যাপটপে? আচ্ছা পিসিতে যুক্ত হয়েছেন, গ্রেট। আচ্ছা আপনি নিশ্চয়ই মোবাইল ফোন ব্যবহার করেন, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করেন? আচ্ছা আচ্ছা, তো কাইন্ডলি আপনি আপনার মোবাইল ফোনের একটু স্পেসিফিকেশনটা যদি শেয়ার করতেন। আমারটা হচ্ছে যে অক্টা কোর 2.3 গিগাহার্টজের একটা ফোন আমার, এটা র্যাম হচ্ছে 3 GB আর রোম হচ্ছে 32 GB। আচ্ছা আর এটা অ্যান্ড্রয়েড 13 রান করে। আচ্ছা আচ্ছা, এই যে আমাদের তানভীর ভাই যে বিষয়গুলো বলল, মানে ওনার ফোনে যেরকমভাবে আমাদের কিছুক্ষণ আগে আমরা পিসির যে কনফিগারেশনটা দেখাইছিলাম এখান থেকে, যেটা যে আমাদের পিসির এখানে র্যাম কত,
তারপর হচ্ছে আমাদের জেনারেশন কত, কোর কত, এই সকল বিষয়গুলো যেগুলো আমরা বললাম, এটা যেমন আমাদের পিসির একটা কনফিগারেশন বা স্পেসিফিকেশন, ঠিক আমাদের এখানে তানভীর ভাই যে তার বিষয়গুলো বললো যে অক্টাকোর 2.2 গিগাহার্টজ, এটা হচ্ছে কি তার যে ফোনের যে প্রসেসরের যে স্পিডটা আছে বা ফোনের যে প্রসেসরটা আছে সে তার কি সেটা বলছে, ঠিক আছে। এবং হচ্ছে তার যে র্যামের কথা বলছে 3 GB, এবং রোমের যে কথাটা বলছে, রোম কত বলছিলেন আপনি? আচ্ছা, মানে 32 GB। জি জি, 32 GB, অর্থাৎ রোমটাই হচ্ছে আমরা বলি যে ফোনের যে মেগা এটা থাকে ফোন মেমোরি, আমরা মূলত আমরা যে বিষয়টা বলি যে আমার ফোনের ফোন মেমোরি কত 64 GB, 32 GB, 8 GB, এরকম যে আমরা বলি, মূলত ওই রোমটাই হচ্ছে আমাদের ফোন মেমোরি। আর র্যামটা তো হচ্ছে বিভিন্ন সিস্টেম সফটওয়্যারকে রান করার জন্য হচ্ছে কি আমাদের র্যাম থাকে, ঠিক আছে। আর সবসময় আপনারা যারা পিসি তৈরি করেন বা পিসি তৈরি করেন, মোবাইল ফোন যাই যেটাই কিনেন না কেন, সবসময় আপনারা এই বিষয়গুলোকে একটু আপডেটেড জিনিসগুলো চিন্তা ভাবনা করবেন। যেমন ওই ভাইয়ের র্যাম হচ্ছে 3 GB কথা বলছে, ওই ভাইয়ের ফোনের র্যাম যদি 6 GB থাকতো, 8 GB থাকতো বা 12 GB যদি থাকতো, তাহলে তার ফোন দেখতে আরও সুপার ফাস্ট গতিতে কি হইতো, রান হইতো। আপনার ফোনের র্যাম যত বেশি হবে, রোম আপনার তেমন বেশি দরকার নাই। রোম হচ্ছে আপনার একটা এক্সটার্নাল একটা স্টোরেজ, সেই স্টোরেজ সেটা আপনি আপনার মতো করে আপনি ব্যবহার করলে করবেন, না করলে না করবেন। কিন্তু আপনার একটা ফোনের ক্ষেত্রে বা একটা ডিভাইসের ক্ষেত্রে, মানে ল্যাপটপ বা ডেস্কটপ ডিভাইসের ক্ষেত্রে অবশ্যই র্যামটা কিন্তু খুবই জরুরি, ঠিক আছে। র্যামটা যত বেশি থাকবে, আমার এই যে এখানে সিস্টেম সফটওয়্যার যেগুলো থাকবে, যেগুলোর মাধ্যমে আমি বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করে থাকবো, সেইগুলো খুব মানে তাড়াতাড়ি সুপার ফাস্ট গতিতে কী হবে, ফোনটা চলবে বা পিসিটা চলবে। আমাদের ফোন বিভিন্ন সময় ল্যাগ করে কেন, যে আমরা একসাথে 4-5টা অ্যাপে ঢুকতে পারি না, বা অ্যাপে ঢুকলেও স্লো কাজ করে, মূলত সেখানে কি হয়, র্যামের কারণে এই বিষয়গুলো কিন্তু হয়, এবং কিছু সময় প্রসেসরের ঝামেলা থাকে, এ হচ্ছে বিষয়। তো যাই হোক, তানভীর ভাইকে অসংখ্য ধন্যবাদ, উনি ওনার ফোনের স্পেসিফিকেশন এইগুলো বলতে পারছে। তো অবশ্যই আপনারা যখন যে ফোনটাই কিনবেন এই বিষয়গুলো দেখে নেওয়ার চেষ্টা করবেন। আর একটা ফোন আসলেও তার স্ট্রাকচারটা কি, সে কোন কোন ডিভাইস দিয়ে কোন কোন বিষয়গুলো দিয়ে সে তৈরি হয়েছে, সেগুলোই হচ্ছে কি মূলত তার স্পেসিফিকেশন, ঠিক আছে। তো যাই হোক, আমি আজকে আপনাদের সাথে যে বিষয়গুলো শেয়ার করলাম সেটা হচ্ছে আমাদের কম্পিউটারের সফটওয়্যার এবং হার্ডওয়্যারের বিষয়গুলো। আই হোপ আপনারা বুঝতে পারছেন যে কম্পিউটারের হার্ডওয়্যার কোনগুলো, সফটওয়্যার কোনগুলো, হার্ডওয়্যারের কাজগুলো কি কি এবং সফটওয়্যারের কাজগুলো কি কি। এই সফটওয়্যারগুলো কিন্তু হার্ডওয়্যারের সমন্বয়ে কিন্তু চলে, ঠিক আছে। মানে অর্থাৎ সফটওয়্যারগুলো চলার জন্য আমাদের বিভিন্ন ধরনের হার্ডওয়্যারের প্রয়োজন পড়ে, ঠিক আছে। মানে হার্ডওয়্যার ছাড়া আমাদের কি হবে না, এই সফটওয়্যারগুলো রান হবে না। আবার এই সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার দিয়েও কিন্তু আবার আমরা পুরোপুরিভাবে একটা সিস্টেম কিন্তু আমরা ডেভেলপ করতে পারবো না। কারণ ধরেন উইন্ডোজ কিন্তু একটা অপারেটিং সিস্টেম সফটওয়্যার, তাহলে এটা না যদি থাকে, মানে আমরা বলি না অনেক সময় আমাদের ল্যাপটপের বা পিসির বা ডেস্কটপের উইন্ডোজ গেছে গা, আমরা উইন্ডোজ দিব, উইন্ডোজ মেরে দেই, দোকানে নিয়ে যাই, একটা উইন্ডোজ দিয়ে দেন। আসলে মূলত কি, উইন্ডোজ একটা হচ্ছে কি সফটওয়্যার, এটা ইনস্টল করি আমরা, মূলত কি করি, উইন্ডোজ মারি না আমরা ডিরেক্টলি, আমরা যেরকমভাবে সহজ ভাষায় আমরা বলি যে একটা উইন্ডোজ মেরে দেন, এরকম একটা কথা থাকে না। আসলে এটা হচ্ছে আমরা উইন্ডোজটা ইনস্টল করি আমাদের হার্ড ডিস্ক, আমাদের যে হার্ডওয়্যারগুলো যা আছে সেই হার্ডওয়্যারের মধ্যে আমরা কি করি, উইন্ডোজটা ইনস্টল করি। তারপরে যে এটা একটা অপারেটিং সিস্টেম সফটওয়্যার, এটাই কি করে সমস্ত জিনিসকে সে কি করে অপারেটিং করে সেটা কার্য সম্পাদন করতে থাকে, ঠিক আছে। এ হচ্ছে বিষয়। তো এখন কারো যদি কোনো কোশ্চেন থাকে এখন করতে পারেন, হ্যান্ড রাইজ করেন বা প্রয়োজনে ইয়েতে লিখতে পারেন, মেসেজ বক্সে লিখতে পারেন। আচ্ছা, মাইক্রোফোনের অ্যাক্সেসও দেওয়া আছে, সবাই একটু রেসপন্স করেন যে সবাই সবার জায়গা থেকে বুঝতে পারছেন কিনা। সবাই যদি তাহলে বুঝে থাকেন, তাহলে সবাই এই যে এই একটা অপশন আছে, সরি এইখান থেকে আপনারা সবাই একটা করে লাভ রিয়াক্ট দিয়ে দেন, তাহলে বুঝতে পারবো যে সবাই ঠিকঠাক মতো বুঝতে পারছেন। আর অবশ্যই ক্লাস করলে আপনাদেরকে একটু সজাগ থাকতে হবে। মানে আপনারা ক্লাসে না থাকলে, আমি যদি এখান থেকে শুধু শুধু কথা বলে বলে যাই, তাহলে আসলে আপনারা ওইরকমভাবে কিছু বুঝতে পারবেন না। আর আরেকটা বিষয় হচ্ছে, এখন ফার্স্ট দিকে যে ক্লাসগুলো আমরা রাখছি, হয়তোবা এই জিনিসগুলো
যারা একটু মানে স্ট্যান্ডার্ডে গেছেন, বেসিক স্ট্যান্ডার্ডে গেছেন, তাদের জন্য হয়তো একটু বোরিং লাগতে পারে, কিন্তু সামনের যে ক্লাসগুলো আছে তারা আরও অ্যাডভান্স লেভেলের কিন্তু বিষয় পাবেন। অবশ্যই আপনাদের সেই ক্লাসগুলো আরও মজার, এবং সেই ক্লাসগুলো হয়তো বা টাইম ডিউরেশনগুলো একটু বেশি থাকবে, আপনাদের কাছে সেটা ভালো লাগবে। আর আমার আরেকটা বিষয় থাকবে, সেটা হচ্ছে আমি কি খুব বেশি স্পিডে বুঝাই ফেলি, নাকি ঠিক আছে একটু স্লো কথা বলবো, নাকি এটাই ঠিক আছে? না সেটা, হ্যাঁ সেটাই আর কি। না তারপরে অনেকের দেখা যায় যে অনেকের রিসিভ করার ক্যাপাবিলিটি ওই রকম থাকে না, দেখা যায় যে খুব স্পিডে কথা বললে বুঝতে পারে না, তাদের জন্য অবশ্যই আমাকে একটু আস্তে আস্তে কথাটা বলতে হবে। তো আমি চেষ্টা করব যে একবার খুব বেশি আস্তেও না, আবার খুব বেশি মানে স্পিডেও না, তাই না? ওইভাবে আমি করার চেষ্টা করব। আপনারা চাইলে আমি যে যে বিষয়গুলোর কথা বললাম, যে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের এদের কাজগুলো কি কি এবং কোনগুলোকে হার্ডওয়্যার কোনগুলোকে সফটওয়্যার, এই বিষয়গুলো বলে, এইগুলো চাইলে আপনারা গুগলে এই বিষয়গুলো দেখবেন। এখন গুগল কেন করতে বলতেছি আপনাদেরকে, এখন এটা না যে গুগল করবেন আপনারা আমার এখানে আবার কেন শিখতে আসছেন, অযথা কেন সময় দিতে আসছেন। এখন গুগল যদি করেন, আপনি আপনার ঘাটাঘাটির পরিমাণটা বাড়াইতে পারবেন, এবং আপনি সেখান থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন তৈরি করতে পারবেন, এবং সেই কোশ্চেনগুলোকে আমারও পরবর্তী ক্লাসে কিন্তু বলতে পারবেন যে স্যার বা ভাইয়া, আমি তো ওই ক্লাসে এই বিষয়গুলো দেখলাম, আমি ওইখানে করতে গিয়ে গুগল করতে গিয়ে আমি এই জিনিসটা পাইছি, তো এই জিনিসটা তো আসলে বুঝতেছি না। ঠিক আছে, তাহলে অবশ্যই আপনাদেরকে গুগল একটু ঘাটাঘাটি করতেই হবে, বা গুগল ঘাটাঘাটি করবেন বা একটু ইউটিউবেও ঘাটাঘাটি করবেন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা মিস সুমি, আপনি হ্যান্ড রাইজ করছেন, মনে হয় কিছু বলতে চাচ্ছেন, বলেন। হ্যালো, সুমি শুনতে পাচ্ছেন? আচ্ছা, যেহেতু কোনো কোনো রেসপন্স নাই, তাহলে ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আজকে আমাদের এখানে ক্লাসে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের এই বিষয়গুলো দেখলাম। যেহেতু আমরা স্টেপ বাই স্টেপ একটু আগানোর চেষ্টা করব, সো আমাদেরকে কয়েকটা ক্লাস হয়তো একটু এর চেয়ে লংও হতে পারে, 1 ঘন্টার বেশিও হতে পারে, আবার 1 ঘন্টার কিছু কমও হতে পারে, বা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা এরকমও যাইতে পারে। সামনে যেহেতু কিছু কয়েকটা ক্লাস আছে, এই ক্লাসগুলো আপনাদের 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম হতে পারে। তবে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা একটু ধৈর্য সহকারে সেই ক্লাসগুলো করার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে মোটামুটি ভালো একটা বিষয় প্রোভাইড করার চেষ্টা করব। আর আপনাদেরকে আমি কিছুক্ষণ পরে একটা ফর্মের করব, একটা গুগল ফর্ম। সেই গুগল ফর্মটা আপনারা সবাই সেখানে সাবমিট, মানে আপনাদের ডাটাগুলো দিয়ে সেটা সাবমিট করবেন, এবং হচ্ছে সেই ডাটাতে খুব বেশি বেশি কিছু বিষয় থাকবে না। সেখান থেকে আমার ইমেলগুলো দরকার, কারণ হচ্ছে আপনাদেরকে অ্যাটেন্ডেন্স নেওয়ার জন্য হচ্ছে গুগল ক্লাসরুমটা ব্যবহার করব। অর্থাৎ আপনারা গুগল ক্লাসরুমটা ব্যবহার করার পাশাপাশি আপনারা সেটা শিখতেও পারবেন, এবং আপনারা সেখানে অ্যাটেন্ডেন্সটা দিবেন। তাহলে আমরা আপনাদেরকে গুগল ক্লাসরুমের মাধ্যমে আপনাদের অ্যাটেন্ডেন্সটা দেখতে পারবো। এবং সবশেষে জি, হোয়াটসঅ্যাপ গ্রুপে তো অবশ্যই জানাই দিছি। আজকে দেখেন না, আমি একটা মেসেজ পিন করে রাখছি আপনাদের। তো আমি সকালে 10টার দিকে না কয়টার দিকে যেন আমি আপনাদেরকে একটা মেসেজ দিয়ে দিছি যে আজকে ক্লাস অতটা সময় হবে, এরকমভাবে একটা মেসেজ দিয়ে দিছি। আপনারা সবাই এই নোটিশগুলো দেখার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপেই থাকবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু সজাগ থাকবেন। আমি আলাদা আর কোনো গ্রুপ টুপ করতে চাচ্ছি না। বিভিন্ন ধরনের গ্রুপ দিয়ে খুব বেশি হ্যাসেল হয়ে যায়। আমাদের যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপই থাকবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এখানে দেখবেন এটা। আর গুগল ক্লাসরুমের কথা যেটা বললাম, যে এটা আমি আপনাদেরকে প্রোভাইড করবো, এবং এটা ব্যবহার করা খুবই সহজ, এবং আমি এটা আপনাদেরকে একদম ব্যবহার করা একদম দেখাই দিব কিভাবে আপনারা এখানে অ্যাটেন্ডেন্সটা দিবেন। এবং চাইলে আপনারা সেখানে ক্লাসের লিঙ্কটাও সেখানে পাবেন, প্রত্যেকের মেইলেও সেই নোটিফিকেশনগুলো পাবেন। এবং সেখান থেকে আমি সবশেষে আমার 12টা বা 15টা ক্লাস পরে যা দেখতে পারবো, সে কয়টা ক্লাসে সে জয়েন করছে খুব সহজভাবে আমরা দেখতে পারবো। এবং সেখানে আমি আপনাদেরকে হোমওয়ার্কও দিতে পারবো। আপনাদের যদি কোনো কিছু হোমওয়ার্ক দেই, তাহলে সেখানে আমরা হোমওয়ার্ক দিব। অর্থাৎ আপনারা তখন একটু মেইলটা একটু ঘন ঘন চেক করার চেষ্টা করবেন। ঠিক আছে, আচ্ছা। আর আরেকটা নোটিশ আপনাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে গত ক্লাসে যে বিষয়টা হয়েছে,
একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে, তার নাম হচ্ছে, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নাম হচ্ছে বিট্টু, BITTO, এরকম একটা নাম্বার থেকে, মানে একটা নাম বা এরকম একটা নাম্বার থেকে 01710 এরকম টাইপের একটা নাম্বার থেকে আপনাদের মনে হয় প্রত্যেককে একটা করে মেসেজ দিছে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের একটা বিষয়ের উপর, ঠিক আছে? অনেকেরই হয়তো বা মেসেজটা দিছে। সো এটা হচ্ছে, ওনার বাসা হচ্ছে রংপুরে। তো উনি হচ্ছে মূলত আসলে এইভাবে বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্নভাবে লিড কালেক্ট করে। আসলে তারা এরকমভাবে বিভিন্ন ধরনের ফেক কিছু করাইতে পারে আপনাকে দিয়ে। তো এইগুলো থেকে আপনারা সবসময় দূরে থাকবেন। আর আপনারা স্কিল বুস্টে আছেন, আমি চাই না আমার স্কিল বুস্টের থেকে আপনারা কোনোভাবে প্রতারিত হন, ঠিক আছে? আমি চাই না যে আপনারা অন্য কারো ধারায় প্রতারিত হন, ঠিক আছে? এবং স্প্যামিং এবং হ্যাকিংয়ের বিষয়ে কিন্তু আমাদের একটা ক্লাসই আছে, এবং সেই ক্লাসটা আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব, আপনারা যেন এগুলো থেকে বেঁচে থাকতে পারেন, নিরাপদ যেন থাকতে পারেন। তো একমাত্র, শুধুমাত্র এবং কেবলমাত্র আমার যে এখানে একটা নাম্বার দেওয়া আছে আমার স্কিল বুস্টে থেকে, যে 0150703, এই নাম্বারটা হচ্ছে আমাদের স্কিল বুস্টের হটলাইন নাম্বার। তার পাশাপাশি আরেকটা নাম্বার আছে 01757679658, এই জিপি নাম্বার এবং হচ্ছে এই টেলিটক নাম্বার। এই দুইটা নাম্বারই হচ্ছে আমাদের স্কিল বুস্টের নাম্বার, ঠিক আছে? এইটা ছাড়া আর কারো কোনো জায়গা থেকে মেসেজ আসলে আপনারা সেগুলো মেসেজ রেসপন্স করার কোনো দরকার নাই, বুঝতে পারছেন? ওইগুলো যদি তারা স্কিল বুস্টের পক্ষ হয়েও যদি কিছু বলে, সেইগুলো কোনো কিছু মাথায় নেবেন না। আমি আপনাদেরকে সেই বিষয়গুলো কিন্তু বলে দিলাম। হ্যাঁ, এটা প্রত্যেককেই দিছে। ইভেন আমার যে টেলিটক গ্রামীণ নাম্বারটা আছে, সেই গ্রামীণ নাম্বারও আমাকে মেসেজ দিছে, কিন্তু আমি একটু তাকে ভদ্রতার সাথে তাকে আমি কালকে কলে বুঝাই দিছি, ঠিক আছে? আমি তার সাথে আগে প্রথমে কনভারসেশন করে বোঝার চেষ্টা করছি যে সে আসলে কোন ধরনের, মানে কোনো প্রতারণায় করতেছে বা কোনো কিছু করতেছে কিনা। এভাবে বোঝার পরে হচ্ছে আমি তাকে ডিরেক্টলি কল দিয়ে বলছি যে ভাই এই জিনিসগুলো আসলে ঠিক না। পরে আমি তাকে ভদ্রভাবে বুঝাই দেওয়ার চেষ্টা করছি। আর যেগুলো আমি বুঝবো যে এগুলো একটু ফেক হতে পারে বা ইয়া হতে পারে, এগুলো তো আমি অবশ্যই ডিলিট বা রিমুভ করে দিব। যেমন আজকেও আমি একটা নাম্বার রিমুভ করে দিছি কিন্তু সকালবেলা। অবশ্যই আমার সেই সবগুলো নজরে আছে। ইভেন আপনাদের প্রত্যেকটা স্টুডেন্টই আমার খুব সুন্দর নজরে থাকবে। আপনারা একটু ডেডিকেটেড হয়ে আমাদের সাথে একটু থাকেন, আমি আপনাদেরকে ভালো কিছু দেওয়ারই কিন্তু চেষ্টা করতেছি, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, আপনাদেরকে এই বিষয়গুলো একটু জানায় রাখলাম। এগুলো একটু আপনারা সেন্সিটিভ থাকার চেষ্টা করবেন। এ হচ্ছে আর কি বিষয়। আর গ্রুপের মধ্যে সব কিছু নোটিশ পাবেন, এবং হচ্ছে হোমওয়ার্কের বিষয়টা দিব যেন আপনারা সঠিকভাবে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন। আর আমি সর্বোপরি চেষ্টা করবো আপনারা আমাদের এখানে যে সপ্তাহে 3 দিন 1 ঘন্টা করে সময় দিলেও, আপনাদের সপ্তাহে 3 দিনে 3 ঘন্টা সময় যে আমার এখানে ক্লাসে দিবেন, এইটুকু থেকে যেন আপনারা ভালো একটা কিছু যেন পান, এই জিনিসটা আমার সবসময় চেষ্টা থাকবে। এবং সর্বোপরি দোয়া করবেন আমি যেন আপনাদের ভালো কিছু প্রোভাইড করতে পারি। এখন মিতালি রায়, আপনি হ্যান্ড রাইজ করছেন, জি বলেন। স্যার আদাব, আমি জি জি কিশোরগঞ্জ থেকে মিতালি রয় বলছিলাম। স্যার জি জি আসলে আমার হোয়াটসঅ্যাপে আমি অ্যাড দেই, ওরিয়েন্টেশন ক্লাসে ছিলাম না আজকে, যে ভবি আপু আমাকে দিলেন আচ্ছা লিংকটা, আচ্ছা ওখান জি থেকে দিলাম আর কি। আচ্ছা আর তাছাড়া আমার একটা প্রবলেম হলো, কয়েকদিন যাবত আমার যে ইমেলটা স্টোরেজ ফুল দেখাচ্ছে, আমি আচ্ছা কোনোভাবে ওটা ক্লিন করতে পারতেছি না। যে মেমোরি যদি খুলি তারপরে ওটা স্টোরেজ ফুল দেখাচ্ছে, না খুললেও ফুল দেখাচ্ছে। তো আচ্ছা আমি কিভাবে email পাবো এটার জন্য কি? আচ্ছা আচ্ছা আপনার জিমেইলের যে স্টোরেজটা আছে, সেই জিমেইলের স্টোরেজটা ফুল দেখাচ্ছে, এটাই তো? ফোনের যে জিমেইল, এখানে স্টোরেজটা ফুল দেখাচ্ছে। জি আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যেহেতু ক্লাসের মোটামুটি একটা, এটা যদিও একটা আলাদা একটা পার্ট, যদি আমরা জিমেইলের অপশনে এই কথাগুলো বলতাম, তারপরে আমি সবাইকে দেখাই দিচ্ছি। এই প্রবলেমটা অনেকেরই ফেস হতে পারে। এটা হচ্ছে আপনারা যখন আপনাদের ফোনে যখন কোনো বা কোনো ডাটা যদি রাখেন, ধরেন আপনি হোয়াটসঅ্যাপ থেকে একটা বিষয় ডাউনলোড করলেন বা গুগল যে কোনো কিছু থেকে একটা ডাউনলোড করলেন, এটা যদি আপনার ফোনের সাথে জিমেইলের যদি অটো ব্যাকআপটা যদি অন করা থাকে, অটো ব্যাকআপটা অন করা থাকলে আপনার ফোনের সকল ছবিগুলো কোথায় আপনার ইয়েতে চলে যায়, কি বলে সেই আপনার জিমেইলের স্টোরেজ, যে গুগলে চলে যায়, মানে যে গুগল ফটোস যে অপশনটা থাকে, সেই গুগল ফটোস অপশনে চলে যায়। এখন জিমেইল আপনাকে ফ্রিতে কি করে, জিমেইল হচ্ছে আপনাকে ফ্রিতে 15 জিবি স্টোরেজ দেয়, বুঝতে পারছেন? তো আমি যদি এইখানে আমার একটা ওপেন করি, যেমন আমার এই যে এটা পার্সোনাল, তো এখানে যদি আমি গুগল ফটোসটা ওপেন করি, যেমন আচ্ছা আমি আগে আমার একটু মেইলটা ওপেন করি, তাহলে বুঝতে পারবেন।
ওইটা আপনার ফোনের মেমোরির সাথে সম্পৃক্ত না, এটা হচ্ছে জিমেইলের যে একটা স্টোরেজ থাকে সেই স্টোরেজের সাথে সম্পৃক্ত, ঠিক আছে। তো দেখেন এইখানে এবং এইখানে হচ্ছে আচ্ছা স্টোরেজ দেখানোর কথা, আচ্ছা এইখানে তো কোনো কারণে দেখাচ্ছে না। নর্মালি এইখানেই হচ্ছে স্টোরেজটা দেখায়, কত জিবি স্টোরেজ এখানে আছে এই জিনিসটা দেখায়। তো যাই হোক আমি এইখান থেকে একটু ওপেন করি। এখান থেকে হচ্ছে যে গুগল ফটোস, যা আমি একটু গুগল ফটোসে যদি এখানে যাই তাহলে এটা হচ্ছে আমার 15 জিবি স্টোরেজ, বুঝতে পারছেন। এটা কিছুদিন আগে হচ্ছে আমি করছি আর কি, আমার কিছু ছবি বের হয়ে যাচ্ছে, যাই হোক আমি এটা এরকমভাবে রাখতেছি। তো 15 জিবি স্টোরেজ দিচ্ছে, এর মধ্যে হচ্ছে আমার 10.7 জিবি স্টোরেজ হচ্ছে ফিল আপ হয়ে আছে, বুঝতে পারছেন। 10 জিবি স্টোরেজ ফিল আপ হয়ে আছে, বাকি 15 জিবি স্টোরেজ হচ্ছে কি এখানে, মানে 15 জিবির মধ্যে বাকিটা আমার খালি আছে। এখন আপনার কি করতে হবে, এইখানে যতগুলো ছবি আপনার বা যত ধরনের ভিডিও যাই হোক বা ফটোস অপশনে এখানে যতগুলো ব্যাকআপ হয়ে আছে, এই ব্যাকআপগুলোকে আপনার কি করতে হবে, এইগুলোকে আপনার ডিলিট করতে হবে, ঠিক আছে। একটা একটা করে বা আপনি মাল্টিপলভাবেও কি করতে পারবেন, ডিলিট করতে পারবেন, ঠিক আছে। যেমন এই যে এখানে আমি একটা সিলেক্ট করলাম, এখান থেকে যদি আমি এখানে এই যে এরকমভাবে ধরেন এটা আছে, তারপর হচ্ছে এখানে আরও বিভিন্ন ধরনের সব কিছু বেরিয়ে পড়তেছে। যাই হোক এখান থেকে এইভাবে বিভিন্ন ধরনের ছবিগুলো কিন্তু আপনি চাইলে এখান থেকে কী করবেন, নিঃসন্দেহে এখান থেকে ডিলিট করতে পারবেন। এইখানে এগুলো সিলেক্ট করবেন, করার পরে হচ্ছে এখানে ডিলিট করবেন। এখান থেকে কত পরিমাণ ডিলিট হচ্ছে, 30 MB ডিলিট হচ্ছে, বুঝতে পারছেন। এখান থেকে 30 MB ডিলিট হবে, ডিলিট হয়ে হচ্ছে মুভ টু ট্রাশ, অর্থাৎ এটা ট্রাশে জমা হবে। এটা তারপরেও কিন্তু স্পেস মানে খালি হবে না, এটা এখান থেকে মুভ টু ট্রাশ এখানে যাবেন, যাওয়ার পরে এই যে এখানে আবার ট্রাশে যাবেন। এই ট্রাশে যাওয়ার পরে যে ছবিগুলো আপনি ডিলিট করলেন, এই ছবিগুলো আবার যদি আপনি সবগুলো আবার এখান থেকে ডিলিট করতে পারেন। আর যদি কোনো রকমভাবে বাই চান্স কোনো একটা ছবি ডিলিট করেও ফেলেন, তাহলে আবার এগুলোকে কী করতে পারবেন, চাইলে আপনি রেস্টোর করতে পারবেন, ঠিক আছে। তো আমি আবার এখান থেকে কি করলাম, পার্মানেন্টলি দিলাম। এখন এইখান থেকে যখন আমি পার্মানেন্টলি এইগুলো ডিলিট করে দিব, তখন আমার এখানে স্টোরেজ কি হবে, এগুলো আস্তে আস্তে খালি হতে থাকবে। যেমন 10.7 জিবি ছিল, এখন 10.6 জিবিতে চলে আসলো, বুঝতে পারছেন। এই সবগুলো হচ্ছে গুগল যে ফটোস যে অপশনটা থাকে সেই অপশনে থাকে, এটা একটা বিষয়। আর আরেকটা হচ্ছে গুগলের যে জিমেলের যে একটা ড্রাইভ থাকে, এগুলো নিয়ে আমরা কথা বলবো পরবর্তীতে। এই ড্রাইভ নামে যে অপশন থাকে, সেই ড্রাইভটাতেও যদি বিভিন্ন বিষয় ফুল হয়ে থাকে, এই ড্রাইভটাতেও আপনারা করতে পারেন, যদিও এটা আলাদা বিষয়, ড্রাইভের এই বিষয়টা থাকে। নর্মালি হচ্ছে ফোনের যে বিষয়গুলো থাকে, ঠিক আছে, ফোনের ছবিগুলাই মূলত অটো ব্যাকআপ হিসেবে আমাদের সেই গুগলের ভিতরে চলে যায়, যার জন্য হচ্ছে সেটা কি হয়, ওই চলে আসে আর কি, মানে স্টোরেজ হিসেবে চলে আসে, বুঝতে পারছেন। এবং ড্রাইভেও যে বিষয়গুলো থাকে এইগুলো এরকমভাবে চলে আসে। এখান থেকে এইগুলো ডিলিট করে রাখবেন, যেগুলো অবাঞ্ছিত, যেগুলো দরকার নাই, তাহলে দেখবেন আপনার স্টোরেজটা এরকম থাকবে। ক্লিয়ার, বুঝতে পারছেন। স্টোরেজটা খালি করার জন্য কিভাবে কি করতে হবে, মিতালি রায়? জি স্যার, বুঝতে পেরেছি এবং কালকে ট্রাই করে আমি অবশ্যই জানাবো। জি জি ঠিক আছে, এটা আপনারা কালকের হোমওয়ার্ক থাকলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এছাড়া আরো কারো কোনো কোশ্চেন আছে বা কারো কোনো কথা আছে? স্যার একটা কোশ্চেন ছিল যাতে আমাদের ক্লাস শেষের দিকে। জি জি বলেন। শুনতে পাচ্ছেন? জি জি বলেন। জি স্যার, আমাদের কি মানে কোনো মানে গুগলে কি এমন কোনো ওয়েবসাইট আছে বা সফটওয়্যার আছে যেগুলো নিরাপদ, আমরা আমাদের ক্লিক সেখানে রাখতে পারি? অবশ্যই এটা ক্লাসের বাহিরে, তারপরে হ্যাঁ, আপনি নিরাপদ বলতে আপনি তো জিমেইলেই তো সব কিছু রাখতে পারেন। জিমেইল তো হচ্ছে আপনার গুগল ড্রাইভ বা জিমেইল, যেটা জিমেইলের আন্ডারে যদি আপনি কোনো ছবিগুলো রাখেন, তাহলে সবগুলি আপনি নিরাপদে রাখতে পারবেন। এটা 15 জিবি পর্যন্ত স্টোরেজ দিচ্ছে, সেক্ষেত্রে আপনি 15 জিবি পর্যন্ত রাখতে পারবেন। কিন্তু আপনি যদি বলেন যে আমি সিকিউরটা বুঝবো কীভাবে বা সিকিউরটা থাকবে কেমনে থাকবে, এর জন্য হচ্ছে আপনার জিমেইলটাকে 2 ফ্যাক্টর ভেরিফিকেশন নিয়ে করে নিতে হবে, যেন আপনার জিমেইলটা কেউ হ্যাক না করতে পারে, বুঝতে পারছেন। আমার যদি 15 জিবি ওভার হয়ে যায়, হ্যাঁ, তাহলে আমি তখন হচ্ছে আপনি ওয়ান ড্রাইভের মাধ্যমে আপনি কিনে নেবেন। যেমন এই যে এখানে গেট মোর স্টোরেজ, আপনি এখান থেকে কিনে নিতে পারবেন। মাসে হচ্ছে আপনার মাসিক সাবস্ক্রিপশন আছে, তারপরে ইয়ারলি সাবস্ক্রিপশন আছে, তখন আপনি এটা কিনে নিয়ে ব্যবহার করবেন। মানে 100 জিবি তখন আপনি কিনবেন। যেমন গেট মোর স্টোরেজ, আমি যেমন গেট মোর স্টোরেজে ক্লিক করলাম, আমার 15 জিবি দিয়ে হচ্ছে না,
এই যে গুগল ওয়ান যেটা আছে আর কি, এখানে হচ্ছে আপনারা দেখেন এই যে 100 জিবি মান্থলি, এই যে প্রথম মাসে তারা ট্রায়াল হিসেবে দিচ্ছে, পরবর্তী মাস থেকে তারা 150 টাকা করে আপনার কাছ থেকে কেটে নেবে। এটা হচ্ছে মান্থলি। এবং যদি নেন তাহলে 1 বছরে অ্যানুয়ালিও যদি নেন তাহলে অ্যানুয়ালির ক্ষেত্রে এটাই বলছে না, এটা তার মান্থলি প্ল্যান। আর এটা হচ্ছে 1 মান্থ ট্রায়াল মান্থ ফর, আচ্ছা 800 টাকা এটা। আচ্ছা এদের প্রত্যেকটাই হচ্ছে ইয়ারলি ইয়েতে আছে, কিন্তু তাদের মান্থলি পেমেন্ট করতে হবে আর কি। কিন্তু আবার এইগুলো পেমেন্ট করার জন্য আপনার ডুয়েল কারেন্সি কার্ড লাগবে, মানে এদের এখানে যে দ্বারা সম্ভব হয় না আর কি। আমি যতটুকু ট্রাই করছি ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে, তবে আমার মনে হয় যে বাংলাদেশি যে ভিসা কার্ডগুলো যেহেতু বাংলা বিডিটি টাকার সাপোর্টেড আছে, আমার মনে হয় হতে পারে। কিন্তু আমার তো আবার সবগুলা কার্ড ডুয়েল কারেন্সি কার্ড, এর জন্য আমি যা এগুলা যতগুলাই অন্যজনকে কিনে দিছি বা আমি কিনছি যেগুলো, এই সবগুলো হচ্ছে ইয়ার থেকে, আমার ডুয়েল কারেন্সি কার্ড থেকেই কিনছি। চাইলে আপনি যে 100 জিবি, তারপর হচ্ছে চাইলে আপনি 2 টেরাবাইট, যদি আপনার 2 টেরাবাইট বেশি বেশি স্টোরেজ লাগে তাহলে আপনি মান্থলি 800 টাকা দিয়ে ব্যবহার করতে পারেন, এই আর কি। এবং এগুলো সব কিছু সম্ভব না তাই। হ্যাঁ, এই যে ফ্রিটা তাহলে আপনি ফ্রি ব্যবহার করবেন, অথবা প্রতি মাসে 150 টাকা করে আছে এটা ব্যবহার করবেন, ঠিক আছে। না, যদি পেমেন্ট ছাড়া অন্য কোনো ওয়েবসাইট থাকতো তাই আর কি জিজ্ঞেস করা হতো। আচ্ছা এটা এটা যদি এরকম করতে চান যে আপনি আরও স্টোরেজ বাড়াইতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি আরেকটা ওয়ে আছে, সেটা গুগলের মাধ্যমেই আপনি একাধিক গুগলকে কানেক্ট করবেন একাধিক ইয়ের সাথে, মানে একাধিক জিমেলকে কানেক্ট করবেন একাধিক জিমেলের সাথে, মানে অর্থাৎ একটা জিমেলকে আপনি মাদার জিমেল বানাবেন। এটা আমি আপনাদের নেক্সট ক্লাসে দেখাই দিবনি যে একটা জিমেলকে মাদার জিমেল বানিয়ে ওই মাদার জিমেলের আন্ডারে আরও চাইল্ড জিমেলগুলো কীভাবে অ্যাড করে স্টোরেজটাকে আপনি বাড়াইতে পারেন। যেমন একটা জিমেলের স্টোরেজ হচ্ছে 15 জিবি, একটা জিমেল স্টোরেজ 15 জিবি, আপনি যদি 4টা জিমেল স্টোরেজ এখানে অ্যাড করেন তাহলে 4×15 কত 60, আপনি 60 জিবি পেয়ে যাচ্ছেন। একটা থাকবে আপনার মাদার জিমেল আর বাকিগুলো থাকবে, বুঝতে পারছেন। এইভাবে আপনি চাইলে বাড়াইতে পারেন, মানে ফ্রিতেই তখন ব্যবহার করবেন। কিন্তু ওইটার ক্ষেত্রে তখন আপনাকে প্রত্যেকটা জিমেলকে আপনার কি করতে হবে, আবার 2 ফ্যাক্টর ভেরিফিকেশন করে এটাকে রাখতে হবে, বুঝতে পারছেন। আর যদি আপনি এখান থেকে কিনে ব্যবহার করেন, এই জিমেলটাকে 2 ফ্যাক্টর ভেরিফিকেশন করে রাখলেন, তাহলে তখন এই ক্ষেত্রে আর কোনো সমস্যা নাই। তবে ভাই প্রিমিয়াম কিছু সার্ভিস নিতে চাইলে কারো কাছ থেকে, তাহলে অবশ্যই একটু টাকা পয়সা পেমেন্ট করতে হবে, ঠিক আছে। জি, এই আর কি। ওকে, তাহলে আমরা মোটামুটি আজকে ক্লাসের শেষ পর্যায়ে, আমরা নেক্সট ক্লাসটা করব। নেক্সট ক্লাসের টপিকসটা আমরা একটু দেখাই দিচ্ছি এখানে। নেক্সট ক্লাসের টপিকসটা কি ছিল, এটা হচ্ছে হোমওয়ার্ক দেওয়া হয়নি। আচ্ছা হোমওয়ার্কটা বলতেছি। এটা হচ্ছে ফোল্ডার ক্রিয়েট, ফাইল ট্রান্সফার, পিসি, ইন্টারনেট ব্রাউজিং। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু দেখেন আপনাদেরকে বলছি যে এইখানে হয়তো বা দেখা যাবে যে ক্লাসের পরে বিভিন্ন সময় ক্লাসের পরে কিন্তু অবশ্যই আমরা দেখব যে মানে ক্লাসের মাঝখানেই বিভিন্ন ধরনের আরও কিন্তু টপিকস কিন্তু চলে আসছে, ঠিক আছে। এটা আবার ভাইবে আবার ক্লাসে জয়েন করা বাদ দিবেন না যে এখানে এগুলোতে আমি পারি অমুক তমুক, এরকম আছে না বিভিন্ন কিছু। তো এখানে দেখা যাবে যে একটা বিষয় দেখাইতে যে আরও কয়েকটা বিষয় কিন্তু দেখাই ফেলবো, ঠিক আছে। আচ্ছা, তো আজকে ক্লাসের যে হোমওয়ার্কটা থাকবে, সেই হোমওয়ার্কটা থাকবে হচ্ছে আপনারা একটা ডাটা তৈরি করবেন হচ্ছে, এটা আপনারা গুগল থেকে রিসার্চ করে পান আর যেখান থেকেই পারেন। এটা হচ্ছে করবেন এরকমভাবে যে, আমি আপনাদেরকে এখানে একটু লিখে দিচ্ছি। আচ্ছা, এটা বাংলাতে লিখেন আর ইংলিশে লিখেন, আমার কোনো আপত্তি নাই। নাম্বার 1-এ আপনারা যেটা লিখবেন সেটা হচ্ছে যে কম্পিউটার হার্ডওয়্যার কি এবং এর কাজ। কম্পিউটার হার্ডওয়্যার কি এবং এর কাজ। তারপরে হচ্ছে দুই নম্বরে যদি আমরা লিখি কম্পিউটারের সফটওয়্যার কি।
সফটওয়্যার কি এবং এর কাজ। তারপরে হচ্ছে 3 নম্বরে 3 নাম্বার আচ্ছা, কয়েকটি দিয়ে দিচ্ছি, ম্যান্ডাটরি দিচ্ছি না যে এই কয়টা। আচ্ছা, এরকম দিয়ে দিই, 5টি দিয়ে দিই, কমপক্ষে 5টি কম্পিউটার, 5টি হার্ডওয়্যারের নাম লেখো, এরকমভাবে দিয়ে দিই। কম্পিউটারের 5টি হার্ডওয়্যারের নাম লেখো বা নাম। আচ্ছা, আচ্ছা এটাই থাকুক। আচ্ছা, শুধু নামই দেই, এভাবে না দেই। সফটওয়্যারের নাম, এটা জাস্ট আপনাদের এমনি একটু প্র্যাকটিস পারপাসে দিচ্ছি। এগুলো অনলাইন করলেই মোটামুটি পেয়ে যাবেন। তারপর অনলাইন করার সাথে এগুলো লিখলে আপনাদের ইয়া থাকবে ভালো আর কি, ঠিক আছে। তারপরে হচ্ছে আরেকটু দিয়ে দেই যে কম্পিউটারের কয়েকটি, বা আমি দিয়ে দিই হচ্ছে 5টি ইনপুট, সরি হয়েছে। কম্পিউটার 5টি আউটপুট ডিভাইসের নাম, ঠিক আছে। আমি আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের এখানে দিয়ে দিলাম, পাশাপাশি হচ্ছে আপনাদের গ্রুপে দিয়ে দিলাম, এখানে হোমওয়ার্ক লিখে। ওকে, তাহলে ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি বিষয়। এই কাজগুলো করে যদি হোয়াটসঅ্যাপে জমা দেওয়া যেত তাহলে এই জিনিসটা জমা দিতাম। হ্যাঁ, এই কাজগুলো হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপে জমা দিবেন না, আপনাদেরকে প্রয়োজনে আমি আচ্ছা হোয়াটসঅ্যাপে জমা দিন। কালকে ক্লাসটা যেহেতু কালকে বলতে আগামী ক্লাসের মধ্যে আপনারা হোয়াটসঅ্যাপেই জমা দিন। সেটা হচ্ছে, আচ্ছা এনে আবার আরেকটা কাজ আছে। কাজ বলতে এটা তো আপনাদের শুধু স্টাডি করতে হবে, আপনারা সবাই তো আবার লিখতেও পারবেন না। MS ওয়ার্ডে তো সবাই আবার লিখতেও পারবেন না, বা মোবাইলে তো আসলে সবাই এভাবে লিখতেও পারবেন না। আচ্ছা, এইগুলো হোমওয়ার্ক বলতে আপনারা বাসায় এগুলো প্র্যাকটিস করবেন। আমি প্রয়োজনে কালকে এইগুলোর উপর কোশ্চেন ধরবো, ঠিক আছে। আগামী ক্লাসে আমি এইগুলোর উপর আপনাদেরকে কোশ্চেন করব, যে কম্পিউটারের কয়েকটা আউটপুট ডিভাইসের নাম বলেন, বা 3টি ইনপুট ডিভাইসের নাম বলেন, কম্পিউটার সফটওয়্যারের কাজ কী, হার্ডওয়্যারের কাজ কী। এইগুলো আপাতত আপনাদের কোশ্চেন হিসেবেই থাকলো, মানে মুখে মুখে প্রশ্ন হিসেবে। আর লেখালেখির বিষয়টা আসলে MS ওয়ার্ড, MS এক্সেল এগুলো তো আসলে বুঝাইতে হবে, দেখাইতে হবে, তা নাহলে তার আগে লিখতে পারবে না। এইগুলো বুঝেন নাই, সবাই তো পারবে না। এর জন্য হচ্ছে আপাতত আপনাদের স্টাডি পারপাসে এই জিনিসগুলো থাকুক, ঠিক আছে। সবাই এগুলো দেখে দেখে মানে গুগল করে হোক বা বিভিন্নভাবে এগুলো জাস্ট শিখবেন, এই আর কি, ঠিক আছে। আর নেক্সট টাইম থেকে আমি আপনাদেরকে ওই যে হোমওয়ার্কের জন্য ইয়া করে দিব, ওই গুগল ক্লাসরুমের ব্যবহারটা শিখাই দিব, তাতে করে আপনি সব কিছু ইয়া করে নেবেন, ঠিক আছে। হ্যাঁ, এটা করতে পারেন, এটা ভালো একটা বুদ্ধি করছেন। খাতায় লিখে জমা যে দিবেন, তো সবাই দেখে ফেলবে। খাতায় লিখে যদি জমা দেন, খাতায় লিখে যদি আপনি সেটা ছবি তুলে যদি গ্রুপে দেন, তাহলে এটা কি হবে, সবাই আপনারা দেখে ফেলবে। যে কোনো একজনেরটা দেখে ফেলবে, দেখে কিন্তু এটা দেখে দেখে সবাই আবার লিখে ফেলবে, তাহলে সেই কিন্তু আবার এটা প্র্যাকটিস করবে না। সো এটা হোক যে লেখা লিখে কোনো কিছু দেওয়া দরকার নাই, আপনারা এটা প্র্যাকটিসই করেন বাসায়। জমা দিতে পারলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, গুগল ক্লাসরুমে হলে কেউ কারোরটাই দেখতো না, সেটা খাতায় লিখে আপনি ছবি আকারে জমা দেন বা MS ওয়ার্ডে লিখে জমা দেন, যে যেটাই করেন, কিন্তু ইয়া হইতো না আর কি,
আচ্ছা ভাই, আপনি বাংলায় লেখার সাথে সাথে ইংলিশ হয়ে যাওয়ার সিস্টেমটা যদি কাইন্ডলি দেখিয়ে দিতেন। হ্যাঁ আপু, এইগুলো সব কিছু দেখাই দেবো, আমি সব কিছু শেখাবো আপনাদের, সমস্যা নাই। এই যে বাংলাতে লিখলাম আমি ইংলিশে হয়ে গেল, এটা হচ্ছে গুগল ট্রান্সলেটর ব্যবহার করছি। এই যে এইখানে যে বিষয়গুলো আমি লিখছি এটা হচ্ছে গুগল ট্রান্সলেটর। এরকম কিছু ইম্পর্টেন্ট কিছু টুলস নিয়ে আপনাদের সাথে আমি কথা বলবো, অবশ্যই কথা বলবো। এটা হচ্ছে গুগল ট্রান্সলেটর, এই যে translate.google.com, এখানে এসে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে আপনি এটা করতে পারবেন। যেমন আমি যদি বাংলা থেকে স্প্যানিশ চাই তাহলে দেখেন এটা স্প্যানিশ ভাষায় হয়ে গেল, বুঝতে পারছেন। এবং এখানে যদি আমি এটা অ্যারাবিক চাই, অ্যারাবিকও হবে, পর্তুগিজ চাই, পর্তুগিজও হবে, ঠিক আছে। এটা হচ্ছে গুগল ট্রান্সলেটর। এই যে এখানে দেখেন এই যে সব কিছু সুন্দরভাবে কিন্তু চলে আসছে। আমি এগুলো সব কিছু আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ দেখাবো। জি, একটা নির্দিষ্ট সময়, আচ্ছা একটা নির্দিষ্ট সময় বলতে এটা আপনারা কেবলমাত্র ক্লাস শুরু করতেছেন তো, নির্দিষ্ট সময়টা আমি গুগল ক্লাসরুমটা সুন্দরভাবে শুরু করে দেই। গুগল ক্লাসরুমটা সুন্দরভাবে শুরু করে দিলে সেইখানে আপনাদের অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য একটা টাইম থাকবে। এত টাইমের পরে অ্যাটেন্ডেন্স দেওয়া যাবে না, আর দিলে হচ্ছে লেট হিসেবে কাউন্ট হবে। এরপরে হচ্ছে আপনি যদি অ্যাসাইনমেন্ট জমা দেন, মানে হোমওয়ার্কটা যদি এখানে জমা দেন তাহলে সেটা লেট হিসেবে কাউন্ট হবে। এরকম একটা বিষয় সেখানে থাকবে, বুঝতে পারছেন। আমি সেই গুগল ক্লাসরুমটা ভালোভাবে দেখাই নেই, তাহলে আপনাদের জন্য সহজ হয়ে যাবে, সুন্দর হবে। তবে এর জন্য এই যে নুসরাত জাহান আপু বলছে মৌখিকভাবে জিজ্ঞেস করলে আপাতত সবচেয়ে ভালো হয়, এটাই আসলে সুন্দর হবে। কারণ এটা করলে সবাই ভালো করে পড়ালেখা করবে আর কি বাসায়, ঠিক আছে। এই হচ্ছে আর কি বিষয়। তো যাই হোক, আজকে মতো আমরা এখানে শেষ করতেছি। সবাই ক্লাসের ফিডব্যাকটা অবশ্যই ইয়েতে দিবেন, আমি চ্যাট বক্সের এটা অন করে দিব হোয়াটসঅ্যাপে। আর হচ্ছে যারা যারা আমাদের পেজে কানেক্ট নাই অবশ্যই পেজে যুক্ত, পেজটাকে লাইক দিয়ে রাখবেন। এবং আমাদের যে ইয়ার যে কি বলে ইউটিউবের যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে। এবং আপনাদের এই ভিডিওটাও কিন্তু ওই ইউটিউব চ্যানেলেই পাবেন, আমি এই ক্লাসের পরে ওই ভিডিওটা সেখানে আপলোড করে দিব, ওকে। তো তাহলে আজকে আমরা এই পর্যন্তই, দেখা আছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা, সবার জন্য দোয়া, সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে শুভরাত্রি, আসসালামু আলাইকুম।